বন্ধুগণ, আজকের যাত্রায় আমরা আপনাদের দেখাবো পরেশনাথ ভ্রমণ। দেখাবো কোন ট্রেনে কত খরচে আমরা গিয়েছিলাম, কিভাবে পৌঁছালাম, কেমন রুম ভাড়া, অ্যাভেলেবিলিটি কেমন ওখানকার রুম কোন সময় বেশি আপনি গেলে অ্যাভেলেবেল বেশি সস্তা পড়ে, ওইখানে আসার সঠিক টাইমটা কোনটা আর কি, মানে বছরে কোন সময়টা আপনি ওখানে আসবেন, ওখানে ওঠার রাস্তা কেমন পরেশনাথ মন্দিরে, এবং কটা থেকে আমরা যাত্রা শুরু করলাম, কোন রাস্তা দিলে মানে ওখানে উঠে আপনারা দেখবেন অনেক কটা রাস্তা বিভিন্ন মন্দিরের দিকে গিয়েছে, তো কোন রাস্তাটায় গেলে আপনার কেমন সুবিধা হবে, শর্টকাট করবে আর কি। তারপরে আপনার সাইট সিন, পরেশনাথ পাহাড় তো আছেই, এবার ওখান থেকে আরও সাইট সিন কী কী, যেমন উশ্রী জলপ্রপাত, তেল মন্দির, টোটাল কেমন খরচ হলো সেই ব্যাপারে একটু আলোচনা করব, তবে এটা ভিডিও লাস্টে করব। আমরা রাত্রি 9:30টায় ব্যান্ডেল থেকে হুন এক্সপ্রেস ধরলাম। আমার দাদা গুপ্তিপাড়া থেকে আমার সঙ্গে জয়েন করলেন। রাত্রিরে আমরা পরেশনাথ পৌঁছে গিয়েছিলাম, কিন্তু অন্ধকার থাকার জন্য কোনো কিছু শ্যুটিং করতে পারিনি, তো সকালবেলাতে আমরা ক্যামেরা শুরু করলাম। আমরা মধুবনে পৌঁছানোর পর একটা রুম ভাড়া করি, 1000 টাকা মতো পরে, একটু খুঁজতে সমস্যা হয়। এই যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, পরেশনাথ ওঠার আগে এই গেটটা আপনারা বিভিন্ন ভিডিওতে প্রচুর দেখেছেন। আমরা প্রথম দিন মধুবনের অটো স্ট্যান্ড থেকে গাড়ি ধরে রওনা দিলাম উশ্রী জলপ্রপাতের দিকে। আপনারা অবশ্যই এখানে একবার আসছেন, দেখুন কত সুন্দর মাঠ শুরু করছে, চারিদিকে কোনো বাড়িঘর নেই, পুরো একটা ছোট্ট পাহাড় আর একটা রাস্তা দিয়ে চলেছি, শুনশান রাস্তা দিয়ে, মেন রোড বলতে গেলে এটা চলেছে উশ্রী জলপ্রপাতের দিকে। আমরা উশ্রী জলপ্রপাতের কাছে পৌঁছে গেছে, এখানে ড্রাইভার গাড়ি থামাবে। দেখুন, আমি আপনার ভিডিওতে নিজে খুব একটা গান বাজনা দিই না, কেননা কপিরাইট ক্লেম চলে আসছে, তবু এখানে মাইকে বক্সে আপনার কিছু লোকাল গান বাজনা হচ্ছিল, যার জন্য এই মিউজিকটা দিয়ে ওই গানটাকে বন্ধ করতে বাধ্য হই। যাই হোক, দেখুন কী সুন্দর দৃশ্য আপনারা উষসী জলপ্রপাতের কাছে দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর ঝর্ণা হচ্ছে। যদিও এটা গরমকালে এসেছি আমরা, শীতকালে আসলে এই উল্টো বললাম, সরি, শীতকালে এসেছি আমরা, গরমকালে আসলে এখানটা একদম ধোঁয়া ধোঁয়া অবস্থা, এখানটা নিচে কেউ নামতেই পারবেন না আপনারা। আমি এখন ঝর্ণার যে অংশটায় দাঁড়িয়ে আছি, সেখানে আসতে ভালোই বড় বড় পেছলযুক্ত পাথরের ওপর দিয়ে আমাকে আসতে হয়েছে, এবং এখানে এসে আমি আবার ছবি তুলছি। জলপ্রপাতের উপরের অংশে আপনারা চাইলে ট্রেকিং করে অনেকটা ওপর অবধি যেতে পারেন, কিন্তু আমরা সঙ্গে যেহেতু গাড়ি এবং ড্রাইভার ভাড়া করে এনেছি, সেই জন্য সেই চেষ্টাটা করার সময় পেলাম না।
আমাদের কাছে এই মুহূর্তে সময় কম আছে, তো চলুন নিচের দিকে যাওয়া যাক। পাথরগুলো বেয়ে বেয়ে যেমন উঠে এসেছি তেমনি বেয়ে বেয়ে নেমেও যেতে হবে আমাদের। মোবাইলটা যাচ্ছে ওইখান থেকে যাই। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেখানে আপনাকে যদি গরমকালে নিয়ে যাওয়া হয় তখন আপনাকে এখান থেকেই দেখতে হবে, কারণ গরমকালে খুবই বিশাল জলের পরিমাণ হয়ে যায়, তো আপনি সেক্ষেত্রে নিচে নামার কোনো সুযোগ পাবেন না। চলো, আজকে উসরি জলপ্রপাতের চারপাশে আমরা খুব লাফালাফি করলাম, ঘুরে বেড়ালাম। এবার আমরা বাড়ির দিকে রুমের দিকে চলে যাব। মধুবনে আমাদের যেখানে রুম স্টে আছে সেখানে গিয়ে আমরা একটু রেস্ট নেবো, আবার পরের দিন আমরা পাহাড়ের দিকে চড়বো। দুপুরের খাবারটা আমরা ডাল ভাত সবজি দিয়ে সারলাম। আমরা অন্ধকার রাস্তায় হাঁটতে হাঁটতে প্রায় 20% রাস্তাতে চলে এসেছি, কিন্তু সেই রাস্তার ছবি আমরা কিছু তুলতে পারিনি। তো যাই হোক, রাস্তার মাঝখানে কিছু দোকান বাজার টুকটাক আছে, এখানে দাম বেশি অবশ্যই, কিন্তু যাক জল, খাবার টাবার, বিস্কুট, চা এসব খাওয়ার জন্য সুন্দর সুন্দর দোকান সাজিয়ে রেখেছে। আপনাদের দরকার হলে খেতেই পারে এখানে। শীতল নালা পরশুনাথ মন্দির। রাস্তার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই খারাপ অবস্থা। এখান দিয়ে যদি পা হুড়কে যাই তাহলে আর দেখতে হচ্ছে না কি হবে, সবাই বুঝতেই পারছেন। আমরা সূর্য উদয়ের আগে পাহাড়ের উপর উঠে পড়েছি। এখানে যেমন হাওয়া দিচ্ছে তেমনি ঠান্ডাও লাগছে, আপনাদের কি বলবো। সকালবেলায় সত্যি কি অপূর্ব দৃশ্য। এত কষ্ট করে উপরে ওঠাটা আমাদের সার্থক হয়ে গেল এই দৃশ্য দেখে। ওই দূরে দেখা যাচ্ছে পরেশনাথ পাহাড়, একটু পরেই আমরা রওনা দেবো ওই দিকেই। যথেষ্ট উঁচু আছে কিন্তু ছোটখাটো বিষয় নয়। এখানে শরণার্থীরা নিজের সঙ্গে প্রচুর পেস্তা বাদাম নিয়ে আসে প্রার্থনা করার জন্য। এই লালমুখো বাদরগুলোকে ওগুলোই খেতে দেখছেন আপনারা। আমরা যতই পরেশনাথ মন্দিরের দিকে এগিয়ে চলেছি ততই শরণার্থীদের ভিড় বেড়ে চলেছে।
अनावश्यक भीड़ न लगाएं व आपस में धक्का मुक्की न करें। वो दर्शन के लिए ऊपर की ओर आगे बढ़ते रहें। এতক্ষণ এত কষ্ট করে এলাম, সময় নষ্ট হয়ে গেল। এখানে গেস্ট হাউস আছে মন্দিরে। भगवान पार्श्वनाथ जी के मोक्ष कल्याणक अर्थात निर्वाण পুরো পাহাড়টাই কি বলবো আপনাদের, এই লালমুখ হনুমানগুলোরই রাজত্ব চলছে, দেখতে পাচ্ছি যা। और दर्शन का लाभ लें। ऊपर में जूता चप्पल उतारने का स्थान नहीं है, अतः जूते चप्पल नीचे खोलते हुए কে आगे बढ़ें। তোমার লাঠি? তুমি আমি কি জানি এটা কার লাঠি? এটা তো আমার লাঠি। উপরে গেছি তাহলে যাও যাও যাও। करें और आगे बढ़ते रहें। আমার ব্যাগে এক প্যাকেট বিস্কুট বাকি ছিল, তো সেটা আমি এদের ছিঁড়ে দিতে গেলাম, তো ছেঁড়ার আগে সেই বিস্কুটের প্যাকেট এরা ভ্যানিশ করে দিল। बस यही तुम लोग अलग से सही नहीं लगता है। उतारने का स्थान नहीं है, अतः जूते चप्पल नीचे ही खोलकर आगे बढ़ें। इनके द्वारा दिए जा रहे निर्देशों का पालन करते हुए আমরা পরেশনাথ মন্দির থেকে নামার পর একটুখানি টিফিন করে নিলাম। এখানেই একটা বাজার বসেছিল। কেমন খেতে? আপনারা যারা পড়াশোনাতে ঘুরতে আসবেন অবশ্যই একটা সঙ্গে করে 5 লিটারের জলের জার নিয়ে আসবেন, নইলে বারবার জল কিনে খেতে হবে আপনাদের। এবং নিচেকার তুলনায় যে কোনো জিনিসেরই দাম এখানে দ্বিগুণ, যেটা স্বাভাবিক, বলে দিচ্ছে আপনাদের আগে থেকেই। আমার সঙ্গে আমার দাদা আছেন, ওনাকে দেখে আমি কোনো পরিশ্রমের চিহ্নই দেখতে পাচ্ছি না এখনো। আমি এখন যে পজিশনটায় দাঁড়িয়ে আছি সেখান থেকে আপনি চারিদিকের সৌন্দর্যটা অনুভব করুন, কি অপূর্ব দৃশ্য। দূরে ওই পরেশনাথ মন্দির থেকে শুরু করে কাছাকাছি যে আমরা ছোট বড় মন্দিরগুলো দেখতে পাচ্ছি, এই মন্দিরের সাদা সাদা পাথরের উপর চকচকে রোদ পড়ে খুবই মনোরম পরিবেশ সৃষ্টি করে যাচ্ছে। তার উপর খাড়াই পাহাড়ের এই চূড়াগুলো থেকে দূর বিস্তৃত জঙ্গলের দিগন্ত রেখা আমরা দেখতে পাচ্ছি, তা আমাদের মনে আরও ভয় এবং রোমাঞ্চের অনুভূতি গড়ে তুলেছে। আমরা এবার পূর্ব দিকের পাহাড় শৃঙ্খলাগুলোর উপর যে মন্দিরগুলো প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো দর্শনের জন্য আমরা এগিয়ে চলেছি। আচ্ছা, আমরা এখানে ওঠার পর একটা বিশেষ ব্যাপার লক্ষ্য করলাম যে পাহাড়ে ওঠার কোনো বড় যানবাহনের জায়গা নেই, ঠিক আছে? তো এখানে যে বড় বড় স্ট্রাকচারগুলো তৈরি করা হচ্ছে, রাস্তাঘাট সব বাঁধানো, দেখতেই পাচ্ছেন। তো এগুলো মানুষেই তো তৈরি করলো, কীভাবে তৈরি করলো সেটা আমার আশ্চর্য লাগে। হেলিকপ্টারে করে তো স্যার সব এত মাল আনা যাবে না, ওটা হালকা জিনিস বইবার মতো যানবাহন একটা।
তো এখন আমাদের সামনে চূড়াটার পাশ কাটিয়ে বেশ অনেকটা রাস্তা যেতে হবে। তো এখানকার পোস্টারগুলো যতটুকু দেখাচ্ছে সেটা মোটামুটি 4 থেকে 4.5 কিলোমিটার দেখে মনে হচ্ছে, যতটা চলে হচ্ছে সেই হিসাবে। পুরে না সিঁড়ি। সিঁড়ির ভর্তি। এখন দুপুর 12টা বাজে এবং শীতকাল হলেও প্রচুর রোদ এখানে, শরীর জ্বলে যাচ্ছে প্রায়, যদিও হাওয়া দিচ্ছে মাঝে মধ্যে, যার জন্য খুব একটা গরমটা কেটেও যাচ্ছে। আমরা এখন অনেক সিঁড়ি বেয়ে এবং পাহাড়ের পর পাহাড় টপকে চন্দ্রপ্রভা চকের দিকে এগিয়ে চলেছি আমি এবং আমার দাদা। এই চন্দ্রপ্রভা যাওয়ার রাস্তাটা খুবই বিপজ্জনক। আপনি একটুখানি নিচের দিকে তাকালে মাথা ঘুরে যাওয়ার মতো ব্যাপার। যদিও এখানে রেলিং দেওয়া আছে, তবুও রাস্তাগুলো খুবই বিপজ্জনক। আমরা অবশ্য আশ্চর্য হয়ে গেছিলাম আমাদের সঙ্গে অনেক বৃদ্ধ মানুষ উঠতে দেখে। ওরা কি করে এতটা ওঠায় নামা করছে সেটাই আশ্চর্যের ব্যাপার। পাহাড়ের বিভিন্ন স্থানে জৈন মুনিদের যে সমাধি ক্ষেত্রগুলো গঠন করে রাখা আছে, এগুলোর উপরে যদি আপনি উঠে দাঁড়ান এবং চারিদিকটা তাকান, সত্যি একটা আপনার মনে আলাদাই ফিলিংস চলে আসবে। এবং এখান থেকে খাড়াই পাহাড়ের নিচের দিকের যে ছবিগুলো তোলা যেতে পারে সেগুলো খুবই স্পষ্ট আসছে। পাহাড়ে প্রচুর পরিমাণ লাল মুখ বাঁদর দেখতে পাবেন আপনারা। পাহাড়ে বুনো ফলমাকড় খেয়ে এবং দর্শনার্থীরা যা হাতে করে বাদাম বিস্কুট আনে তাই খেয়ে এরা বেঁচে থাকে। এখানকার আর একটা ব্যাপার লক্ষ্য করলাম আমরা, আপনি যেখানেই গিয়ে ছবি তুলুন না কেন, পশ্চিম দিকে ক্যামেরাটা করলে পরেশনাথ মন্দিরের চূড়াটা ঠিক দেখা যাবে। ধারে ধারে গিয়ে অবস্থা তৈরি হয়েছে। তো আমার মনে হয় সমাধিস্থলগুলো থেকে যাতে পরেশনাথ পাহাড়টা দেখা যায় এবং সেখানকার মন্দিরটা দেখা যায়, সেইভাবে এখানকার সমাধিস্থলগুলো তৈরি করা হয়েছে। আচ্ছা, এটা যাচ্ছে জল মন্দিরের দিকে এই রাস্তাটা, ওই উপরে একটা আছে, আর এটা হচ্ছে চন্দ্রপ্রভু চক জানে বলা রাস্তা। আমরা যাবো চন্দ্রপ্রভু চক আপাতত। বলো, চলো আমরা যাবো এখন চন্দ্রপ্রভু চক। শীতকালে এত গরম লাগছে, গরমকালে এলে কীরকম হতো সেটা ভেবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানে মন্দিরে আপনি জুতো পরে উঠতে পারবেন না, উপরে উঠতে হলে আপনাকে জুতো খুলে উঠতে হবে। তো গরম পাথরের পা পরে খুবই তাপ লাগছে আমাদের।
আশেপাশের পরিবেশটা দেখুন আপনারা, শুধু জঙ্গল আর জঙ্গল, দূর নীল দিগন্তে আকাশ, পাহাড়, এইসবই দেখা যাচ্ছে শুধু। এবার নিচে গিয়ে জুতোগুলো পরে ফেলি, তাতে আমার পা পুড়ে যাচ্ছে একদম। এই মন্দিরটা একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে আসার মতো শরণার্থীদের সংখ্যা খুবই কম। দেখুন বন্ধুরা, এতক্ষণ রোদে খাঁ খাঁ করছিল, হঠাৎ করে এক গাদা মেঘ এসে পাহাড়ের গায়ে কেমন ছেয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে মেঘগুলো যখন পাহাড়ের গা বেয়ে চলে যাচ্ছে। ওইগুলো যাওয়ার রাস্তা এইখান দিয়ে। এখন আমরা এসেছি শিখরজি চক, দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা। ওদিকটা করে যাবো তো। इतना झुक के फोटो खींच रहा है। আমরা এবার চন্দ্রপ্রভা চকের রাস্তা শেষ করে আবার ফিরে আসছি। রাস্তায় খুব একটা সিঁড়ি ছিল না, আমাদের সমস্যা হয়নি সেই জন্য। তবে এখন আমরা জল মন্দিরের দিকে চলেছি। তো আমরা এখন অনেকটা রাস্তা পেরোনোর পর জল মন্দিরের সামনে চলে এসেছি। তো এই মন্দিরটার বিশেষত্ব হলো, এই মন্দিরটা পুরোটাই কোনো জলাশয়ের উপর তৈরি করা হয়েছে, আমাদের নবদ্বীপের জল মন্দিরের মতো। তো আমি এখন বাইরের গেটটা দিয়ে বেরিয়ে সামনের গার্ড ওয়ালটা থেকে ঝুঁকে আপনাকে জলাশয়গুলো ঠিক করে দেখাচ্ছি। তো মন্দিরের চারধারে এইরকম জলাশয়গুলো দিয়ে ঘেরা রয়েছে। যাক, আমাদের ভেতরে কেউ ছবি তুলতে দেয় না, এটা একটু সমস্যা। ওকে, জল মন্দির দেখে উঠে এলাম এই রাস্তাটা দিয়ে। আমরা জল মন্দিরের রাস্তাটা শেষ করে এখন যে চৌরাস্তা থেকে শুরু করেছিলাম ঠিক সেই জায়গায় চলে এসে একটু বিশ্রাম নিচ্ছি, এদিক ওদিকে ছবি তুলছি। এটা হচ্ছে আপনাদের পরেশনাথের যে বড় মন্দিরটা, দেখুন এই পিলারটা দেখুন, এদিকে পরেশনাথ 1.1 কিমি, এদিকে হচ্ছে জল মন্দির 300 মিটার 400 মিটার মতো, এদিকে আপনাকে চন্দ্রপ্রভু চক যেটা হলো 3 কিমি, আর এদিকে নিচে মধুবন। আচ্ছা, আমরা ওইদিকে যে ক্লিপটা দেখছেন, দুটো ক্লিপের মধ্যে এই দিকেরটাই যাওয়াটা সহজ, তারপরটা যাওয়াটা কঠিন। এই পাহাড়ের ওপর যেসব আদিবাসী সম্প্রদায়ের লোকজন আছে, তারা এখানকার শরণার্থীদের কাছ থেকেই কিছু চা, বিস্কুট, মুড়ি, লেট্টি এসব বিক্রি করে পয়সা ইনকাম করে। তো আপনারা নিশ্চয়ই চেষ্টা করবেন এদের কাছ থেকেও কিনে এদের সাহায্য করতে, যাতে এরা এদের সংসার চালাতে পারে। তো আমরা এখন ফেরার পথে চলেছি মধুবনের দিকে, কিন্তু আমাদের পা একদমই কাজ করছে না।
তো শীতল নালার এই জায়গাটায় একজন রাজস্থানের মহাজন ঘিয়ে চোবানো লেট্টি আপনাদের চাটনির সঙ্গে ফ্রিতে খাবে। তো অবশ্যই আপনারা খাবেন এখানে। দিচ্ছে এখানে। আপনারা দেখুন জংলি গাছগুলো কেমন জড়িয়ে পেঁচিয়ে রয়েছে। ওটার সময় অন্ধকার ছিল, তো তখন আমরা কিছুই এগুলো দেখতে পাইনি। এখন আপনাদের ক্যামেরার সঙ্গে নিয়ে দেখাচ্ছি। এখন বিকেল 4টে বাজে, আমরা শেষ পর্যন্ত নিচে নামলাম। না চলো। আমরা রুমে গিয়ে ঘুমানোর আগে ডাল ভাত সবজি দিয়ে দুপুরে খাবারটা সেরে নিলাম এই হোটেলটা থেকে। আমরা খুবই ক্লান্ত হয়ে গেছি। আজকেই ভাড়া করা রুমটাতেই বিশ্রাম নিয়ে একটু সুস্থ হব। রাতে আমরা আর কোথাও বেরোইনি, এই হোটেলটায় রাতে ছিলাম। তো চলুন আমি আপনাদের আশেপাশের মন্দিরগুলো ঘুরিয়ে নিয়ে আসি। আমরা আর একটা মন্দিরে চলে এসেছি। এটা 500-700 মিটারের মধ্যেই রয়েছে। এবার এখান থেকে 1 কিলোমিটার হেঁটে তেলটি মন্দিরের দিকে যাব। ওকে, আমরা এখন তেলটি আশ্রম দেখতে এসেছি। এই আশ্রমটা এখন তৈরি হচ্ছে। আশ্রম না, মন্দির, সরি। কিন্তু আমরা তৈরি হওয়ার আগে দেখতে চলে এসেছি, অপেক্ষা করতে না পেরে। মন্দিরটা এখনো কাজকর্ম শেষ হয়নি, এখনো এখানে মিস্ত্রিরা কাজ করছেন, কিন্তু এখনই দেখে বোঝা যাচ্ছে পরবর্তীকালে মন্দিরটা আরো সুন্দর তৈরি হবে পালিশ করার পর। মন্দিরের ভেতরে ক্যামেরা তো আমাদের নিয়ে যেতে দেবে না, ঢুকতে দেবে। যাই হোক, জুম করে আমার ক্যামেরা থেকে কারুকার্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এর ওপর দিকে একটা গুফা মন্দির বলে একটা জায়গা আছে, কিন্তু সেখানে তো আরও ক্যামেরা নিয়ে যেতেই দেবে না। তো সেখানটা যেতে হলে আপনাদের এখানে আসতে হবে। অবশ্যই আসবেন, দেখে যাবেন। একদমই পাশাপাশি মন্দিরটা, কিন্তু ওপর দিকে রাস্তা বেয়ে যেতে হবে সেটাই। দেখুন, এই চাকার মতো যে স্ট্রাকচারটা দেখেছেন, এটাই হাত দিয়ে ঘোরানো যায়, কিন্তু বেঁধে রেখেছে তাই জন্য, যাতে হাত দিয়ে কেউ না ঘোরাতে পারে, তাহলে ভেঙে টেঙে যেতে পারে। আমরা লোকাল একটা রেস্টুরেন্ট থেকে কিছু সাউথ ইন্ডিয়ান ফুড খেয়ে নিলাম। আমরা এবার বর্ধমান ছেড়ে চলে যাচ্ছি বন্ধুরা। এবার আমরা পড়াশোনাদের দিকে যাচ্ছি, ওখান থেকে ট্রেন ধরে বাড়ির দিকে রওনা দেবো।
আচ্ছা, আমরা এবার আলোচনা করব যে আমাদের কত খরচ হলো পড়াশোনাতে যাওয়া, আপনার উস্ত্রি জলপ্রপাত যাওয়া, আর সেখান থেকে বাড়ি ফেরা, সাইট সিন, খাওয়া দাওয়া, রুম ভাড়া, সব কিছু মিলে একটা টোটাল আমাদের হিসাব বলবো। এবার আপনাদের একটা বিকল্প বলে দেবো, যেটা আপনি একটু কম যেতে পারেন, মানে কম টাকা করতে পারেন, তবে সেখানে কিছু সাইট সিন আপনাদের বাদ দিতে হবে। তো যাই হোক, আমাদের খরচাগুলো নিয়ে এবার আলোচনা করা যাক। আমরা গিয়েছিলাম ডুন এক্সপ্রেসে। তো ডুন এক্সপ্রেসে আমাদের একজনের হিসাবে, আমরা দুজন গিয়েছিলাম কিন্তু একজনের ভাড়া বলবো, ঠিক আছে? সেটা আপনি যতগুলো বন্ধু বান্ধব নিয়ে যাবেন, রুমের ক্ষেত্রে সুবিধা হবে, সেখানে কমাতে পারবেন ভাড়াটা। একটা রুমে 2-3 জন থাকলে আপনার ভাড়া কমবেই, সিম্পল। তো যাই হোক, আমার ট্রেনের ভাড়া হচ্ছে, যাওয়ার সময় 250 টাকা পড়েছিল, বুকিং করেছিলাম 1 মাস আগে, আর আসার সময় পড়েছিল আপনার 250 টাকা। যাওয়ার সময় ডুন এক্সপ্রেসে গিয়েছিলাম, আসার সময় নেতাজি এক্সপ্রেসে এসেছিলাম, ঠিক আছে? যাই হোক, আপনারা ডুন এক্সপ্রেস চেষ্টা করবেন, কারণ হচ্ছে কি, যদি আপনি হোটেল ভাড়া না করতে চান, কোনো রুম ভাড়া না করতে চান, এবং একদিনে গিয়ে আবার ফিরে আসতে চান, ওই তাল মন্দিরটা দেখতে পারেন মাঝখানে, তো সেক্ষেত্রে আপনার রুম ভাড়া করতে হচ্ছে না। তো ডুন এক্সপ্রেসে গেলে আপনারা গিয়ে টিকার ভাড়া করলেন, টিকার করে কিংবা ম্যাজিক গাড়ি করে ডাইরেক্ট চলে এলেন মধুবন থেকে আপনি পাহাড় উঠে পড়লেন। একটু কষ্ট হবে, কেন সেই ক্ষেত্রে আপনার জার্নিটা একটু বেশি হয়ে যাবে। তো ডাইরেক্ট আপনি হিলে চলে গেলেন, সেখানে ঘোরাঘুরি করলেন, ঘুরে আপনি নেমে আবার টেকারে করে গিয়ে ট্রেনে চলে গেলেন, ট্রেনে গিয়ে বাড়ি। তো আপনার মাঝখানে এই 1000 টাকার যে আপনার রুম ভাড়া হচ্ছে, সেটা আপনার বেঁচে যাবে। খাওয়া দাওয়ার খরচও আপনার সেইভাবে কমই পড়বে, কেন অতটা থাকছেন না। আর সঙ্গে করে খাবার অবশ্যই নিয়ে আসবেন। আর ভিডিওর আগেও বলেছি আপনাকে যে ওপরে ওঠার সময় নিজে জলটা নিয়ে যাবেন, খাবার কিছু নিচে থেকে কিনে কিংবা বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসবেন পাহাড়ের উপরে খাওয়ার জন্য। তো আমি এখানে একটা চার্ট বানিয়ে দিয়ে দিলাম আপনাদের, কেমন কি আমাদের খরচা হয়েছে। আমাদের ঘরে 2 দিন খরচা হয়েছে, সেই ক্ষেত্রে আমার একজনের শুধু 500 টাকা করে লেগেছে। তো আপনারা যতদিন এখানে কম থাকবেন, যদি একদিন থাকেন, তাহলে সেটা আপনার বন্ধু বান্ধবের মধ্যে ভাগ করে নিয়ে আরও কমাতে পারবেন। আচ্ছা, আপনাদের বলে দিই, এখানে যদি আপনার একটু ভিড় কম চান এবং সহজে হোটেল ভাড়া পেতে চান, তাহলে আপনার সবচেয়ে ভালো সময় হচ্ছে গ্রীষ্মকালের শুরু থেকে আপনার পুরো বর্ষাকালটা। শীতকালের দিকে আসবেন না, শীতকালে এখানে প্রচণ্ড ভিড় হয়, রুম পাওয়া যায় না, রুম খুঁজতে গিয়ে আপনার মাথা খারাপ হয়ে যাবে, আমাদেরও গিয়েছিল। তো আপনারা দয়া করে শীতকালে আসবেন না, গরমকালে আসবেন, দেখবেন প্রচুর লোক কম, এবং পাহাড়ের সময় দেখবেন ওঠে না যখন, সব কাঁধে করে সব বুড়ো লোকগুলো, বয়স্ক লোকগুলো উঠছে। তো ওই টুলি না কি বলে ওগুলো, যাক, কাঁধে করে যারা নিয়ে ওঠাচ্ছে, মানে আপনার খুব সমস্যা হবে, কারণ ওরা ডান দিক বা দিক চেপে চলে আসছে, আপনাকে হট করে পাহাড়ে আপনিও তো উঠছেন, হেঁটেই উঠছেন, এবার আপনাকে কী হবে, আটকে যাবেন, আপনাকে বাঁধা পড়বে। আপনি নিজেও সিঁড়ি বয়ে উঠছেন, রাস্তা বয়ে উঠছেন, আপনার পায়েও অবশ্যই ব্যথা হবে, কারণ ওরা তো ডেলি উঠছে, কিন্তু আপনার তো একদিনই উঠে চলে যাবেন। এবার সেক্ষেত্রে আপনারও কষ্ট হবে, আর বারবার বিরক্তিও হবেন, ধরুন সামনে এসে দাঁড়িয়ে পড়লো, রাস্তা জাম হয়ে যাবে। শীতকালে এটা হবে। তো আপনি দয়া করে গরমকালে বৃষ্টির সময় আসবেন, রেনকোট নিয়ে আসবেন, ছাতা নিয়ে আসবেন, না ছাতা আমি বলবো না, ছাতা নিয়ে আসবেন, ছাতায় কোনো কাজ হবে না, রেনকোটই নিয়ে আসবেন, এবং নিজের খাবার জল নিয়ে বর্ষাকালের সময় কিংবা গরমকালের সময় উপরে উঠবেন। এবং গরমকাল কেন বলছি, আপনি রাতে যেহেতু যাত্রা করবেন, তো গরমকালে রাত্রিবেলায় যদি আপনি ধরুন, আমরা যেমন 1টা-1.5টার সময় পাহাড় ওঠা শুরু করি, তো সেক্ষেত্রে গরমকালে আসলে আপনার আমার মনে হয় না কোনো অসুবিধা হবে উপরে উঠলে। আর উপরে উঠলে আপনি দারুণ হাওয়া পেয়ে যাচ্ছেন, গরমে কোনো অসুবিধা হবে না। গরমকালেই আসবেন এবং বর্ষাকালে আসবেন, ঠিক আছে?